প্রথম কথা হচ্ছে যে এটা তার মন্তব্যটা নিঃসন্দেহে বিস্ফোরক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তাতে হুম। বহু রহস্য বা অনেক কিছু উপাদান আছে যা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। দুদেশের মানুষের মধ্যে নিয়ে প্রবল কৌতূহল আছে। কিন্তু যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কিংবা ভারত সরকার কোনো প্রতিক্রিয়া জানাননি। হুম। যেটা ঘটেছে সেটা হচ্ছে যে একজন আইনজীবী, তিনি শিলিগুড়িতে সাইবার সেলে একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতা একটা মামলা তিনি দায়ের করেছেন। যে মামলার শুনানি যখন হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয়ই সমন করবেন আদালত। তিনি তখন প্রকাশ্যে হলফনামা দিয়ে জানাবেন যে তার কাছে কি তথ্য আছে। তিনি বলেছেন তার কাছে সত্য তথ্য, তথ্যের ভান্ডার অনেক কিছু আছে, এসব বলেছেন। তা আশা করি আদালতে তিনি এগুলো খোলাসা করবেন। হুম। না। দ্বিতীয় কথা আমি যেটা হ্যাঁ। বলবো সেটা জি। হচ্ছে ভারতবর্ষের কোনো সংবাদ মাধ্যম, গণমাধ্যম সংবাদটি প্রকাশই করে। কলকাতাতে নয়, হুম। দিল্লিতেও নয়। আমি জানি না তামিলনাড়ু বা কেরালায় কোথাও প্রকাশিত হয়েছে কিনা বলতে পারবো না, আমি ভাষা জানি না। কিন্তু যে ভাষা জানি আমি, ইংরেজি, হিন্দি, বাংলা, তাতে ভারতে কোথাও প্রকাশিত হয়। এবং ফলে ভারতে এই নিয়ে কোনো চাঞ্চল্য বা এরকম। আর একটা জিনিস অনেকেই ধারণা করেন যে বাংলাদেশের সাংবাদিকরা বিশেষ করে, যে আপনারা কেন জিজ্ঞেস করছেন না বা জানতে চাইছেন না। আমাদের এখানে কতগুলো পদ্ধতি আছে, পদ্ধতি হচ্ছে কতগুলো সাপ্তাহিক ব্রিফিং হয় নিয়মিত ভাবে, কারোর কাছে এরকম গিয়ে প্রশ্ন করা যায় না, যেটা বাংলাদেশে অনেক সুযোগ আছে, অবাধ সুযোগ আছে, যাওয়া যেতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বেশ কিছু ইসলামিক সংগঠন এবং তারা অনেক কিছু মন্তব্য করছেন, তাদের কথা শুনছি, সাধারণ মানুষও করছেন, করছেন না যে তা নয়। কিন্তু বাংলাদেশের যে মূল পার্টি, ভারতে যেরকম বিএনপি শাসক দল, বাংলাদেশে বিএনপি কোনো মন্তব্য করেননি। হুম। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি বলেছেন একজন পরাজিত প্রার্থীর কথার গুরুত্ব দিতে চাই না। তো বাংলাদেশি যদি গুরুত্ব না দিতে চায় তাহলে আমরা ভারতীয়রা বা ভারতবর্ষের, যদিও যখন ব্রিফিং হবে আমি জানি এই ব্রিফিং এর প্রশ্নটা উঠবে, হয়তো এমন কি হতে পারে যে আমি স্বয়ং হয়তো প্রশ্নটা করবো, এমন হতে পারে। তখন হয়তো একটা আনুষ্ঠানিক উত্তর নিশ্চয়ই পাওয়া যাবে বলে আশা করি আর কি, যেটাই বলুন না। জি। তুই চেপে যাওয়া বলেন, হুম। আমার মনে হয় কেউ একটা, সত্যি কথা বলতে গেলে পরাজিত প্রার্থী, তিনি হতাশ, এতকালের মুখ্যমন্ত্রী, অনেকে ধরে নিয়েছেন তিনি হয়তো আবোল তাবোল বকছেন, যা অসংলগ্ন কথা বলছেন, এমন হয়তো একটা ভেবে নিয়েছে বলে সংবাদ মাধ্যমও গুরুত্ব দেয়নি। ভারতের সংবাদ মাধ্যম যেগুলো আপনারা খুব বেশি দেখেন বা পড়েন, আনন্দবাজার পত্রিকা, রিপাবলিক টিভি, তাদের কাছেও তো এটা একটা লোভনীয় সংবাদ ছিল, কিন্তু হুম। তারাও সংবাদটা দেখায়নি, বিশেষ করে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি নাম করে আক্রমণ করেছেন তিনি। গণমাধ্যম কেন খবর করেনি আমি তো এবং বাংলাদেশের যদি দেখেন, প্রথম সারির গণমাধ্যমে খুব যে একটা খবর হয়েছে বলে এসেছে, আমার মনে একদম হয় না। সবগুলো কিছু গণমাধ্যমে কিছু করেছে। জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় হয়েছে, হুম। হয়নি যে তা না, হুম। হয়েছে, আমি দেখেছি যেগুলো। কিন্তু সব জায়গায় প্রবলভাবে এটাকে গণমাধ্যমে যে অন্য অনেক বিষয় যেরকম যতটা ইস্যু হচ্ছে আর কি, ভারত বাংলাদেশ সম্পর্ক, দ্বিপাক্ষিক বিষয় ইত্যাদি, গঙ্গা নদী চুক্তি ইত্যাদি, এমনকি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় ইত্যাদি নিয়ে যত কথা লেখা হচ্ছে, এই মন্তব্যের পর সেই ধরনের কোনো অনুসন্ধিৎসমূলক কোনো প্রতিবেদন আমি কোনো বাংলাদেশের প্রথম সারির কাগজে দেখিনি। না, আমি চেপে যাওয়া শব্দটা ব্যবহার করব না, আমি ব্যবহার করব না চেপে যাওয়া শব্দটা। কিন্তু তারা মনে করছেন এটা, এটাকে বেশি গুরুত্ব দিলে যেটা হয় যে দুদেশের সম্পর্কে কোনো না কোনো সময় এটা হয়তো কথা হবে, কোনো হুম। না কোনো সময় কথা হবে না এরকম নয় কথা। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো এই বিষয়ে কোনো তথ্য বা কোনো নোট, ভার্বাল নোট কিছুই তারা পাঠাননি যে কেন এরকম বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুম। আমার মনে হয় এই কারণে হয়তো গুরুত্ব দেননি, সেটা হতে পারে যে এই মুহূর্তে দুদেশের সম্পর্ক একটা উন্নত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হুম। আগামী 8 থেকে 11 জুন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রথম দ্বিবার্ষিক বৈঠক হতে চলেছে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর, যেখানে সীমান্ত সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তখন হয়তো এই প্রসঙ্গ উঠলেও উঠতে পারে বলে মনে হয়। এবং গঙ্গা নদীর চুক্তির বিষয়টা প্রাথমিক একটা টেকনিক্যাল কমিটির বৈঠক হয়ে গিয়েছে, আগামী দিনে হয়তো যৌথ নদী কমিশনের বৈঠক শুরু হবে। ফলে দুদেশের মধ্যে সম্পর্কটা একটা স্বাভাবিক পথে আসার একটা প্রক্রিয়ার সময় এই ধরনের মন্তব্যকে বেশি গুরুত্ব দিলে হয়তো ওইগুলো
যদি বলা যায় যে ডিলেড যদি হয়ে যায়, তাহলে সম্পর্কে একটা ছেদ পড়বে, এবং যারা হয়তো চান না যে দু দেশের সম্পর্ক ভালো হোক, তাদের পক্ষে এটা একটা বড় ইস্যু। তারা চাইবেন এটাকে নিয়ে জল ঘোলা করতে। হচ্ছেও, যে তা না, হচ্ছেও। বাংলাদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তারা এর বিষয়টাকে ইস্যু করেছেন, তারা বলছেন। আমার মতে সেই সব রাজনৈতিক দলের উচিত যে বিএনপি রাজনৈতিক দলের কাছে বা সরকারের কাছে তারা প্রশ্নগুলো রাখতে পারে। সেই প্রশ্ন তো তারা কোথায় রাখছেন? তারা তো একটা পাবলিকলি মিটিং হুম। করছেন, বলছেন। না, আমি বলতে যাচ্ছি না। আমি যেটা বলি, ব্যক্তিগতভাবে আমি সাংবাদিক হিসেবে মনে করি যে এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। হুম। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও পাওয়া জরুরি, এবং ভারত সরকারের থেকেও পাওয়া জরুরি, এবং আমি মনে করি বাংলাদেশ সরকারের থেকেও পাওয়া জরুরি। নিশ্চয়ই। সরকারি পক্ষ থেকে তথ্য পেলে এবং বিশেষ করে একজন, আপনি যে পদাধিকারীর কথা বললেন, তিনি তো সরকারি হুম। পদাধিকারী। আমি, আপনি যে ফেসবুকের কথা উল্লেখ করলেন, ফেসবুকে যেটা বাংলাদেশের সরকার, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টাকে যেমন উপেক্ষা করেছেন, সেরকম একজন, তিনি দূতাবাস পদাধিকারী, তিনি হতে পারেন হাদির ভাই, আসলে তো তিনি দূতাবাস পদাধিকারী, তার বক্তব্যকে উপেক্ষা করছেন বাংলাদেশ সরকার। এটা একটা বিস্ময়কর নয়? এটা বিস্মিত হওয়ার মতনই বিষয়। হয় সেই পদাধিকারীর কাছে জানতে চাওয়া উচিত যে আপনি যেরকম ফেসবুক পোস্ট, নর্মালি কোনো পদাধিকারীর পক্ষে কূটনৈতিক প্রোটোকল অনুসারে করা যায় না, করা উচিত নয়, সেটা ভিয়েনা প্রোটোকল অনুসারে বিরোধী একটা বিষয়। তিনি হয়তো জানেন না, নিয়ম কানুন করে ফেলেছেন। অতীতে আপনি জানেন তো, এরকম অনেকে কেউ কেউ করে ফেলেছিল, তাদের চাকরিও গিয়েছিল। আর কি, লন্ডনে একজন প্রেস মিনিস্টার প্রবন্ধ লিখেছিলেন, ফলে তার চাকরিও চলে গিয়েছিল। ফলে এই বিষয়গুলো আমার কাছে সত্যি, আপনার কাছেও যতটা বিস্ময়কর, আমার কাছেও বিস্ময়কর যে একজন কূটনীতিবিদ, তিনি কূটনীতিবিদ, তার পরিচয়, যে কূটনীতিবিদ বলছেন, তার কাছ থেকে বাংলাদেশ সরকারও কোনো ব্যাখ্যা চাইছেন না। এটাও একটা অদ্ভুত বিষয় বলে তাকেও কি, তিনি তো পরাজিত প্রার্থী নন, হুম। মমতা বন্দ্যোপাধ্যায় নয় পরাজিত প্রার্থী, তিনি তো সরকারি কর্মচারী, সরকার তার বেতন দেন। তার কাছ থেকে কেন এটা জানতে চাওয়া হচ্ছে না, আমি সেটাও তো বুঝতে পারি। জি। তিনি আরো সিরিয়াস অভিযোগ করেছেন, যা মমতা বলেনি। তিনি আরো অনেক সিরিয়াস অভিযোগ করেছেন যে বিএনপির কিছু নেতা মন্ত্রী এবং জামায়াতের কিছু, একটা অদ্ভুত বিষয়। মানে ক্রমশ বিষয়টা আমার কাছে মনে হচ্ছে সত্যি সত্যি, কিন্তু যদি বলেন যে, বাংলায় আমরা বলি যে জল ঘোলা হচ্ছে আর কি, ঘোলা হচ্ছে, মানে পানি ঘোলা হচ্ছে, এটা সোজা কথা। হুম। ফলে এই বিষয়টা উত্তর পাওয়া জরুরি, তদন্ত হওয়া জরুরি, এবং এই ব্যাপারে যারা যারা যা বলছেন প্রত্যেকের থেকে বিষয় তথ্য জানাটাও জরুরি। সাংবাদিকদেরকে। না, বিশেষ করে ভারতের মানে পররাষ্ট্র নীতি ক্ষেত্রে, সেখানে এটা ঘটনা যেটা আমাদের এখানে এটা চিরাচরিত প্রথা, হুম। যেটা যে রাষ্ট্রের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয়। ভুল হয়তো বলা হয়, বলা হয় না যে তা না, বলা হয়। অনেক সমালোচনামূলক প্রবন্ধ বেরিয়েছে ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে, নেবারহুড ফার্স্ট পলিসির ব্যর্থতা নিয়ে, অ্যাক্টিস পলিসির ব্যর্থতা নিয়ে, আমেরিকার সঙ্গে সম্পর্কের ব্যর্থতা নিয়ে। এটা নিয়ে অনেক বহু প্রবন্ধ বেরিয়েছে, বেরোচ্ছে না যে তা না, বহু প্রতিবেদনও বেরোচ্ছে। কিন্তু এই বিষয়টাকে এখন, এটা ঘটনা কি জানেন তো, একটু মানে বললে হয়তো অন্যরকম মনে হবে, বাংলাদেশের বিষয়টা না ভারতীয় গণমাধ্যমে বিশেষ প্রাধান্যই পায় না। মানে বহু কষ্টে প্রাধান্য পেয়েছিল, হুম। কারণ যখন ওখানে একটা জুলাই বিপ্লব নামে বিপ্লব ঘটেছিল। হুম। তাছাড়া তার আগে বাংলাদেশের খবর খুব একটা প্রকাশিতই হতো না, কারণ তখন মধ্যে মানে হাতে গোনা কয়েকজন মাত্র ছিল যারা বাংলাদেশ নিয়ে নিয়মিত ব্রিফিং এ প্রশ্ন করতো, বাকি সবাই নয়। এইটা ঘটনার পর অনেকেই করতো। তারপরে বিষয়টা এমন স্তীমিত হয়ে গেছে না, এখন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, এই বিষয়গুলো ভারতের গণমাধ্যমে প্রাধান্যের। বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু কোনো ফিগার করছে না, গুরুত্ব পাচ্ছে না। যদি হ্যাঁ, মেজর কিছু ঘটনা ঘটে, নিশ্চয়ই সেটা হয়তো গুরুত্ব পাবেন না তা না। বাংলাদেশি নাগরিকরা ভারতে এসে হোটেলের মধ্যে তারা মারা গিয়েছে, তাদের কথা প্রকাশ করেছে তারা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের প্রতি সহমর্মিতাও দেখিয়েছে। কিন্তু সব ধরনের এই ধরনের ঘটনা প্রকাশ পায় না। এটা কিন্তু কেবল হচ্ছে আপনি যে কথা বলছেন কোট আনকোট চেপে হুম। যাওয়া, আমার কাছে সেটা, আমার মনে হচ্ছে গুরুত্ব নেই। এই পারে, এবং আচ্ছা। সেটার কারণে তার কাছে মনে হয়েছিল নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার সঙ্গে যেন সরকার, আমাদের ভারত সরকারের সম্পর্ক যেন কোনোভাবে আমরা সাংবাদিকরা যেন বিষিয়ে না দিই। এক, দ্বিতীয়ত হচ্ছে তাই সেই আদালতেই কিন্তু ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা কিন্তু সেখানে আবেদন করে যে তারা তদন্তটা নিতে চান। এখন তদন্তটা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির হাতে,
এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির মন্ত্রী হচ্ছেন স্বয়ং অমিত শাহ। এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি তাদেরকে দিল্লিতে নিয়ে আসে, দিল্লির আদালতেও তাদের তোলা হয়। তোলা হওয়ার পর তাদের এনআইএ এর একটা কাস্টডি আছে, সেই এনআইএ এর কাস্টডিতে তাদের রাখা হয়েছে, সেখানে তাদের জেরা চলছিল। হয়ে গেছে কিন্তু অনেক দিন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখনো সেই অপরাধীদের বিরুদ্ধে ধরুন কোনো চার্জশিটও দাখিল হয়নি আদালতে, এটাও ঘটনা। যে তারা প্রকৃত, কারণ তারা তো ক্রমাগত অস্বীকার করছেনই যে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, অন্য কেউ জড়িত বলে তারা দাবি করছেন। তো বিষয়টা এবং ঘটনা আপনাদের প্রথম যখন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর নতুন যিনি ডিজিএফআই প্রধান, তিনি যখন ভারত সফরে আসেন, সেই সময় প্রসঙ্গটা এখানে উঠেছিল, আলোচিত হয়েছিল, উত্থাপিত হয়েছিল। এবং যে হাদির হত্যার বিষয়টা তখনও গ্রেপ্তার হয়, ঠিক তার কয়েকদিনের মধ্যে দেখা গেল পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য সরকারের পুলিশ, তারা কিন্তু গ্রেপ্তার করলেন না। এবং আপনাদের ডিজিএফআই থেকে একটা প্রেস বিবৃতিও দেওয়া হয়েছিল যে ডিজিএফআই এর সফরের পর এই সাফল্য আর কি, অন্তত গ্রেপ্তার হয়েছিল। কিন্তু যদিও সেই প্রেস বিবৃতিটা পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যে কোনো কারণে হোক প্রত্যাহার করে না, তবে প্রেস বিবৃতিটা আমরা সযত্নে সংগ্রহ করে রেখে দিয়েছি। যে প্রেস বিবৃতিটা, তাতে বলা হয়েছিল ডিজিএফআই এর মানে সফরের পরে এই একটা সাফল্য, যে গ্রেপ্তার অন্তত কেউ হয়েছে। আর এবার তদন্ত চলছে, তদন্ত করে দেখা যায়। সেই গুলো তো এগুলো অনুমান করতে পারি, কিন্তু এটা ঘটনা যে যেভাবে আমাদের স্টেট পুলিশ যেভাবে বিবৃতিটা দিয়েছিল, সরকারি বিবৃতি, তাতে তারা বলেছিল, তাদের দিনক্ষণ বলেনি, সেই দিন গ্রেপ্তার হয়েছে এটা বলেনি, কিন্তু তারা কিন্তু বলেছিল যে মেঘালয় থেকে তারা চলে এসেছিল, তাদের বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কবে সেই দিনই গ্রেপ্তার হয়েছে সেটা কিন্তু বলেনি। মানে ভাষাটা এমন ছিল, তাতে কিন্তু এটা বোঝা যায় যে গ্রেপ্তার আগেই হয়েছে। সুযোগ আছে, এই কারণে আমি বলছি যে এই সপ্তাহতেই একটা আমাদের ব্রিফিং হবে, সেই ব্রিফিং এ প্রশ্ন করার সুযোগ থাকবে, এবং প্রশ্ন করার সুযোগ পেলে তার একটা সরকারি জবাব পাওয়া যাবে। তার আগে পর্যন্ত জবাব পাওয়ার কোনো স্কোপ নেই, কোনো সেরকম কোনো মানে জায়গা নেই, কোনো স্থান নেই যে যেখানে এই প্রশ্নটা করা যায়। আমাদের এখানে কতগুলো নির্দিষ্ট একটা প্রাতিষ্ঠানিক নিয়মে চলে, তবে সেই নিয়মের বাইরে আমরা যেতে পারি না আর কি, এটুকু বলতে পারি। সেই নিয়মের অনুযায়ী যেদিন প্রশ্ন হলে সেদিন উত্তর হবে, আমি ছাড়া হয়তো আরো অনেকেও প্রশ্ন করতে পারে বিষয়টা, যেহেতু খুবই বিস্ফোরক বিষয়টা, এবং বিস্ফোরক বিষয়ের প্রতি তো সাংবাদিকদের আগ্রহ থাকা উচিত বলে আমি মনে করি। এখানকার গণমাধ্যম না যেমন হয়েছে যে একটা আমাকেই জিজ্ঞেস করেছে তারা যে তুমি কি শুনেছো কিছু, এরকম একটা কিছু বলেছে। আমি বললাম শুনেছি একটা বলেছে, তো এরকম কেউ কেউ আমার থেকে আবার যে বয়ানটাও নিয়েছে, সবই নিয়েছে। তাই তো দেখছি বাংলাদেশও দিচ্ছে না, ভারতও দিচ্ছে না। দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়তো, তারা আগামী 8 তারিখ থেকে যে বৈঠকটা হওয়ার কথা ছিল, যে বৈঠকটা বাতিল করে দিত বাংলাদেশ সরকার, যাব না ততক্ষণ এর উত্তর পাচ্ছি। তা তো নয়, তারা হয়তো আসছেন উত্তর চাইতে, সেটা বলছেন না, তারা আসবেন হয়তো, নিশ্চয়ই প্রসঙ্গ আলোচিত অবশ্যই হবে, কারণ যেহেতু সীমান্ত নিয়ে আলোচনা হবে, সীমান্ত পারাপার অবৈধভাবে পারাপার বিষয়, সেখানে অবৈধ পারাপারের ফলে এই যে অপরাধী যে পার হয়ে গেল, সে বিষয়টা প্রসঙ্গে এসে যেতে পারে আলোচনা আসতো, কারণ এখানে সিনিয়র, আপনাদেরও সিনিয়র মোস্ট মেজর জেনারেল তিনি থাকবেন, আমাদের বিএসএফ এর দায়িত্বপ্রাপ্ত যিনি অফিসার, তিনিও মহাপরিচালক, তিনি থাকবেন, তার সঙ্গে সমস্ত মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে প্রতিনিধিরা, বিভিন্ন সেক্টর কমান্ডারদের প্রতিনিধিরা থাকবেন, আইজিরা থাকবেন, একটা বিশাল দল নিয়ে বৈঠক হয়, প্রায় 20-22 জন থাকে এই প্রতিনিধি দলে। এটা এটা কারণ একটা আছে, কারণ একটা যেহেতু এর সঙ্গে একটা বিদেশি রাষ্ট্র যুক্ত, সেই জন্য ভারতের যে সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা, যেটা কোনো রাজ্য সরকারের এখতিয়ারে পড়ে না, রাজ্য সরকার গ্রেপ্তার হয়তো করেছে, কিন্তু গ্রেপ্তারে পড়ে বা তদন্তটা হচ্ছে কিভাবে ঘটলো, বা তাদের থেকে জানা যে হত্যাকাণ্ডটা কে ঘটিয়েছিল বা কারা কারা যুক্ত। ভারতের জানার দরকার হচ্ছে, সম্প্রতি ভারত সরকারের গোয়েন্দাদের কাছে খবর আছে এরকম বহু এই ধরনের অপরাধী তারা গোপনে ভারতে এসছে, তার মাধ্যমে জানা যে কিভাবে পাচার হয়, অপরাধীরা কিভাবে আসে, আর কোথাও কোথাও এই ধরনের অপরাধীরা ভারতে অন্যত্র লুকিয়ে আছে কিনা, স্লিপার সেল আছে কিনা। বাংলাদেশের সম্প্রতি ইউনূসের আমলে তো জঙ্গিদের মুক্ত রাজ্য ছিল, স্বর্গরাজ্য ছিল বলা হয়। জঙ্গিরা জেল থেকে বেরিয়ে মহানন্দে ঘুরে বেড়াচ্ছিল, কাচ্চি বিরিয়ানি খাচ্ছিল আর যাকে তাকে মারছিল। তারা পালিয়ে চলে এসছে কিনা, এই তথ্যগুলো জানা প্রয়োজন। ভাড়াটে খুনি বলে জানা গেছে, তারা ভাড়াটে খুনি এই পর্যন্ত।
তারপর যেগুলো ভাড়াটে খনি ব্যবহার করা হয় না। হুম, তিনিও ওই মেঘালয় হ্যাঁ, মেঘালয় হ্যাঁ, হ্যাঁ। মেঘালয়টা খুব স্পর্শকাতর জায়গা। তিনিও মেঘালয় থেকে এসেছিলেন এবং শিলংয়েই ছিলেন দীর্ঘকাল, ছিল কেন ওখানে সীমান্তটা বোধহয় খোলা আছে, কিছুটা আসা যাওয়া করতে সুবিধা হয়। তো এখানে তারা পালিয়ে চলে এসেছিল কলকাতায়, যেহেতু তাদের পরিচিত একটা ভাষাগত ব্যাপার আছে, হুম, ভাষা। তারা একটি বাড়িতে, বনগাঁর কাছে একটি বাড়িতে ভাড়াও নিয়েছিল, থাকতো সেখানে। সেটাও সেই মানে খবরে ছিল আর কি, মানে বিবৃতিতে ছিল। ফলে সেখান থেকে জানার পর তখন অরিজিনালি যেটা আমরা জানতে পেরেছিলাম, কিন্তু প্রথমেতে যেটা, সেটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে অ্যালার্ট করা হয় যে এরকম কিছু অপরাধী পালিয়ে এসছে, তোমরা খুঁজে দেখো তারা পশ্চিমবঙ্গে আছে কি নেই। এটা কিন্তু সেন্ট্রাল, আমাদের মানে কেন্দ্রীয় ভারত সরকারই কিন্তু জানিয়েছিল হুম, সেই সূত্র থেকে। ফলে এখন কেন মমতা ব্যানার্জি সেই ভারত সরকারকেই দায়ী করছেন বা মন্ত্রীকে দায়ী করছেন, মানে এটা সত্যি বিস্ময়কর ব্যাপার। বিস্ময় তো, মানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বাস যদি না, খুবই একজন রেসপন্সিবল লিডার, হুম, এটাও ঘটনা। হুম, তিনি খুব ইরেসপন্সিবল লিডার তা তো না, তিনি সাংবিধানিক একটা পদে তিনি বহাল ছিলেন 15 বছর। তিনি বললেন তো যে আমি তখন এগুলো বলিনি, হুম, কিন্তু এখন বলছি, কারণ তাকে রাজনৈতিক ভাবে কোণঠাসা করা হচ্ছে হুম, ভীষণ ভাবে, সেই জন্য তিনি অনেক কথা বলতে বাধ্য হচ্ছেন, তিনি এই জন্য বলবেন এইরকম। এটা ভারতের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে এই বিষয়টাকে তিনি হয়তো হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের একটা চাপ তৈরি করতে চাচ্ছেন, হয়তো সেটা একটা বিষয় হতে পারে। কিন্তু তারপরেও তো উনি আজকে স্বাভাবিক কর্মকাণ্ড করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ প্রকাশ্যে ঘুরে রাজনৈতিক কর্মকাণ্ড। প্রশ্ন যৌক্তিক, এবং বলবো যে আপনার প্রশ্ন খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন, এটুকুই বলতে পারি। তাহলে কয়েকদিন, আমার মনে হয় কয়েকদিন একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই এই প্রশ্নগুলো হবে এবং নিশ্চয়ই তার একটা জবাব হয়তো নিশ্চয়ই পাওয়া যাবে বলে আমার মনে হয়, বিশ্বাস করি আর কি। ঠিক। একটা হচ্ছে আমাদের এখানকার ব্রিফিং এ, আর হুম, একটা হচ্ছে 8 থেকে 11 যে বৈঠক হবে, সেই বৈঠকের মধ্যে থেকেও পাওয়া যাবে। এবং বৈঠকের শেষে প্রথাগতভাবে শেষ দিনে একটা যৌথ সাংবাদিক বৈঠক হয়। সেই সাংবাদিক বৈঠকে, সেখানে যদি আমি উপস্থিত থাকি তো আমি সেখানেও এই প্রশ্ন করবো। না, এই তথ্যটার আংশিক সত্যতা আছে, আংশিক সত্যতা আছে। আমি আংশিক সত্যতা বলছি এই কারণে, সম্পূর্ণ সত্য নয়। হুম, হুম, তার কারণ হচ্ছে আমি বিষয়টা জানতাম, জানতাম এইভাবেই যে একটা কথা এসেছিল যে আওয়ামী লীগের যদি নেতারা, তারা যদি আছেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কিন্তু তার জন্য কতগুলো শর্ত দেওয়া হয়েছিল। শর্তগুলো হচ্ছে, সেখানে তারা নৌকা প্রতীকে লড়তে পারবেন না, আমার বঙ্গবন্ধুর নাম ব্যবহার করতে পারবেন না, বঙ্গবন্ধু পরিবারের নাম ব্যবহার করতে পারবেন না। এটা অত্যন্ত একটা অসম্মানজনক প্রস্তাব বলে উনি ফিরিয়ে দিয়েছিলেন, নাকচ করে দিয়েছিলেন। শর্তটা সম্ভবত সেই সময়, প্রথমত এই যে শর্তটা এসেছিল ইউনিট সরকারের সময় থেকে, হুম, ইউনিট সরকারের সময় থেকে এই শর্তটা এসেছিল। ইউনিসের পরে এই বিষয়ে কোনো আর আলোচনা যেটা হয়েছে, এখন তো অন্য আলোচনা হয়েছে। সেই সময় তারাই তাদের পক্ষ থেকে এরকম একটা দেওয়া হয়েছিল। আমি এটা জানি যে আমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশেরই, হুম, তারা কিন্তু বলেছিলেন এই কথাটা আমাকে। আমি জানি না, আমি সেই সময় বোধহয় কাউকে কাউকে বলেও ছিলাম, মানে প্রকাশ্যে কোনো টকশোতে হয়তো বলেও ছিলাম বা লিখেও ছিলাম। সেটা, ওনার যে তথ্যটা, সেই তথ্যটা অর্ধ সত্য, কিন্তু উনি সবটা বলেন। আওয়ামী লীগ নিশ্চিতভাবে প্রত্যাখ্যান করেছে প্রস্তাব, কিন্তু কেন প্রত্যাখ্যান করেছে সেটা তিনি লেখেন। সেটা আমি বলছি, উনি আমার সঙ্গে কথা বললে আমি বাকি ওনাকে বলতাম এইটা। উনি আরেকটা কথাও তো লিখেছেন, সেটা হচ্ছে শেখ হাসিনা ভ্যানিটি করে পদত্যাগ পত্র নিয়ে চলে গেছে। হুম, মেয়েদের ব্যাগ দেখাটা কি শোভনীয়? আমি জানি না, আমার তো মনে হয় না। আমরা ভারতীয়রা আইনত অপরাধ মনে করি মহিলাদের ব্যাগ দেখা, তাই না? হুম, আমি জানি না উনি কি এয়ারপোর্টে, উনি তো বিশেষ বিমানে এসছেন, হুম, তার তো কোনো স্ক্যান হয়নি এয়ারপোর্টে ব্যাগ। ফলে ব্যাগে করে নিয়ে গেলে, হ্যাঁ এটা ঘটনা ছিল, সেটা তো, কারণ উনি তো পদত্যাগ করতে চেয়েছিলেন, পদত্যাগ করার সুযোগ পাননি। তার মানে যে ধরনের বিক্ষোভ, যে ধরনের হচ্ছিল জনরোষ, তাতে তার পক্ষে চলে আসাটাই তখন মানে স্বাভাবিক ছিল আর কি। সেই কারণে পদত্যাগ তার করে ওঠা হয়নি। সে তো আপনাদের রাষ্ট্রপতি ওখানে সাক্ষাৎকার দিয়ে বলেওছেন, হুম, তিনি অপেক্ষা করছিলেন পদত্যাগের জন্য, কিন্তু যখন পারলেন পদত্যাগ করতে আসেননি প্রধানমন্ত্রী। না, আগ্রহী কিছু না, ভারত চেয়েছিল বিচার, একটা প্রস্তাব এসছে, প্রস্তাবটা তার কাছে পাঠানো জুতিয়ালি হিসেবে, এবং পাঠিয়ে তার মতামত, এবং তিনি রাজি হননি, সেটা কথাটা, সেটা তো ভারতের তো কিছু করণীয় নেই, সিদ্ধান্ত তো আওয়ামী লীগ নেবে, তাই না? হুম, সিদ্ধান্ত তো ভারত সরকার নেবে না।
সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ। তাই সেই সিদ্ধান্তের পরেও তো আওয়ামী লীগ তাদের নেতারা বহাল তবিয়তে তো ভারতেই আছে, তাই না? তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না এখানে থাকতে। না, ভারত চাইবে না, এটা আর একটু বললাম, ওটাও অর্ধ সত্য। ভারত চাইবে কেন? অন্য দেশের একটা রাজনৈতিক দল কি সিদ্ধান্ত, ভারত কি বলবে যে বিএনপি তুমি এইটা করো? এটা কি বলা সম্ভব? না না, ওঠেনি, ভুল ধারণা, ওঠেনি। তারা এখনো মনে, এই যে মায়ানমারের নির্বাচন হয়ে গেল, মিয়ানমারের প্রেসিডেন্ট এলেন, সেখানেও ভারত বলতো যে ইনক্লুসিভ নির্বাচন। এমনকি এবার দেখা সাক্ষাৎ হওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আং সান সুচির মুক্তির দাবি করেছেন, ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছেন, সকলকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেছেন। কিন্তু আবার তার সঙ্গে এটাও বলেছেন, তাই বলে তো কোনো যোগাযোগ রাখবো না, বিচ্ছিন্ন হয়ে থাকবো? কারণ বিচ্ছিন্ন হলে আবার তৃতীয় শক্তি সুযোগ নিয়ে নেবে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মানে চীনের নাম না করে বলেছে। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। ইনক্লুসিভ কথা বলবেন, বলেও যাবেন, ভবিষ্যতে তারেক রহমানের সঙ্গে দেখা হলে তখনও বলবেন। কিন্তু তার মানে কি এটা না হলে তারেক রহমানের সঙ্গে কথা বলবেন না? একটা ধারণা আছে না যে বাংলাদেশ যেটা চায় সেটাই বাংলাদেশে করতে হবে, তো মানে নেই কোনো। না চাইলে কি করা যাবে? তারেক রহমান যদি এখন আওয়ামী লীগকে জায়গা না দেন, তো ভারত সেনা বলবো ঠিক আছে, এই কারণে তারেক রহমান সরকারের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, পদ্মা গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ করবো না, বা বর্ডার নিয়ে আলোচনা করবো না। সেটা হয় কখনো? হবে না তো। একটা প্রতিবেশী রাষ্ট্র, নির্বাচিত, নির্বাচন যাই হোক, নির্বাচন যাই হোক, প্রশ্ন থাকুক হাজার ঘন্টা, কিন্তু সেই নির্বাচিত সরকারের সঙ্গে ভারত সরকার সম্পর্ক 15 বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে রেখেছে। যদি 15 বছর থাকে তারেক রহমান, 15 বছর সঙ্গে তারেক রহমানের সঙ্গেই রাখবে। এমনকি এবার তো এই প্রথম জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানালো ভারত সরকার। আগে তো একটা পরিবারকে জানাতো, অভিযোগ ছিল, এখন তো এই পরিবারকেও শ্রদ্ধা জানানো হচ্ছে, তাই না? ক্ষমতায় থাকলে শ্রদ্ধা জানানো হবে, ক্ষমতায় না থাকলে জানানো হবে না। রাজনীতি কূটনীতি এরকমই হয়। না না, শ্রদ্ধা তো এখন লিখিত পড়ি তো শ্রদ্ধা তো জানিয়েছি। না, ওই যেটা সাক্ষাৎকার যেটা হয়েছে, সেই সাক্ষাৎকার তো আমিও নিয়েছি। আমার সাক্ষাৎকারটা তো ইংরেজিতে প্রকাশিত হয়েছে, এবং আমার সাক্ষাৎকারের হুবহু বঙ্গানুবাদ সেটা আওয়ামী লীগের ফেসবুক পেজে আছে, বাংলা অনুবাদটা। আমার প্রশ্নটা ছিল যে, আমি প্রশ্নটা এই কারণেই ইন্টারভিউটা করতে চেয়েছিলাম, তারপরে দেখলাম উনি আরো অনেককে ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু আমি প্রশ্নটা করতে, আমি ইন্টারভিউটা করতে চেয়েছিলাম এই কারণে যে 2026-এর 17ই মে আপনার প্রত্যাবর্তন দিবস, সেটা তো আপনার প্রত্যাবর্তন হলো না, তাহলে কি 2027-এ হবে? এটা ছিল আমার এক্সাক্ট প্রশ্ন। তার উত্তর উনি বলেছেন, আমি কোনো সময় সীমা দেবো না। আপনি 2027 বলছেন, আমি সময় দেবো না, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে। ফলে তিনি, অনেকে আরো নানা জায়গায় নানা রকম বেরিয়েছে, হ্যাঁ এটা তো আমাকেও বলেছেন মাথা উঁচু করে ফিরবো, আমারও ইংরেজি হেডিং তাই ছিল। তো এখন আমার ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু নির্দিষ্ট কোনো সময় বলেনি। এবার আপনি যদি বলেন আমার বিশ্লেষণ কি, আমার বিশ্লেষণ হচ্ছে উনি এটা, এই বিষয়টা একটা আমি বলবো স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, রণনীতি সিদ্ধান্ত, যেটা উনি গোপন রাখতে চান, এটা মিডিয়াকে বলে তিনি ফিরবেন না। আমি এমন মজা করে বলেছিলাম যে আমার সঙ্গে পরে ওনার মানে ফোনে কথাও হয়েছে, ইন্টারভিউটা নিয়ে আমি মানে ফোনেও ব্যাখ্যা চেয়েছি যে, তখন উনি, আমি বললাম যে তাহলে কি তারেক রহমান যেদিন বিদেশে যাবেন সেদিন ফিরবেন, এরকম কি সুবিধা আছে কিছু? উনি মজা করলেন, বললেন না সেটাও আমি বলছি না কিছু, সেটাও বলছি না। তো আমি বললাম যে আমি মজা করে হয়তো বলেছি। যাই হোক, সেগুলো আমি লিখিনি, সেটা কথার মধ্যে ব্যাখ্যা চাওয়ার জন্য, যে ফেরা ব্যাপারটা আমি জানতে চাইছিলাম যে কবে। তবে নিশ্চিত যে ফেরার জন্য তিনি খুব উদ্গ্রীব, এবং ফিরবেন কবে সেই সিদ্ধান্তটা কিন্তু আচমকা হবে, সেটা হয়তো মিডিয়াকে জানি, হয়তো আমিও ঘনিষ্ঠ হলো, আমিও জানবো না কবে ফিরবেন। হঠাৎ শুনবো যে তিনি আবার রওনা হয়েছে। আমার তো বক্তব্য আওয়ামী লীগের পেজে আছে, আমি বলছি যেটা আওয়ামী লীগ পার্টি তো আমার ইন্টারভিউটা চেপেছে, তাই না? অন্য ইন্টারভিউ গুলোকে তো চাপেনি। কারণ আমার ইন্টারভিউটাকে আওয়ামী লীগ ছাত্রলীগ দুজনেরই ওয়েবসাইটের পেজে আছে, বাংলানুবাদ করে আছে পুরোটাই হুবহু, এবং যেটা সবটা ছাপা যায়নি। ফলে আমার ইন্টারভিউটা 1 ঘন্টার ট্রান্সক্রিপ্ট, 1 ঘন্টার ট্রান্সক্রিপ্ট পুরোটাই ছাপা হয়েছে আওয়ামী লীগের কথায়। তাতে কিন্তু উনি নির্দিষ্ট দিন বলেন বা বছরও বলেন। সেটা তো যখন ফিরবেন তখন তো মাথা উঁচু করেই ফিরবেন, নিশ্চয়ই না মাথা নিচু করে তো ফিরবেন না। উনি এটাও বলেছেন তিনি বিচারের মুখোমুখি হতে পারেন, মানে বিচার যদি নতুন করে শুরু করতে হবে, পুরনো বিচার নয়, সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, নিয়ম মেনে বিচার হতে হবে। তৃতীয়ত, সবার খুব কৌতূহল থাকে, প্রশ্ন বিরাট আলোচিত হয়, শুদ্ধিকরণ, নেতৃত্ব পরিবর্তন, সে প্রশ্নও করেছিলাম, সে প্রশ্নের উত্তর উনি দিয়েছেন। সে প্রশ্ন, শুদ্ধিকরণ তো আওয়ামী লীগে হয়েই থাকে, হয়, এবং সেটা হবে, সেটা আমার কিছু নেই। কিন্তু ওই যে বলছেন যে আওয়ামী লীগের, এটা অনেক সময় বিরোধীরা চায়
বিরোধীরা চায়, এটা বিরোধীদের দাবি যেন মনে হয় শুনে। আমরা আমাদের পার্টি কিভাবে শুদ্ধিকরণ করবো শুধু আমরা সিদ্ধান্ত নেবো। ইনি বলেছেন নেতৃত্ব আমি চাপিয়েও দেবো না। উনি নেতৃত্বের বিষয়টা এটাও আমি স্পষ্ট করে বলতে পারি, এই মুহূর্তে তো ছাত্রলীগ পুনর্গঠন চলছে, এরপরে যুবলীগ পুনর্গঠন হবে, তারপরে আওয়ামী লীগের পুনর্গঠন শুরু হবে। কিন্তু তিনি গোটা নেতৃত্ব যেটা অর্থাৎ ওয়ার্কিং কমিটি, সেটা তিনি দেশে ফিরে করতে চান। আমার মনে হয় না বিদেশে বসে করবেন। এখন তো প্রায় ওয়ার্কিং কমিটি বৈঠক হয় না যে তা না, 18 জন 20 জন এরকম অংশগ্রহণ করেন, মানে ভার্চুয়ালি, নট ফিজিক্যালি, ভার্চুয়ালি করেন। নিয়মিত বৈঠক তো করছেন উনি, অনেকের সঙ্গেই করছেন, বিদেশ থেকেও আসছেন, গ্রুপ ওয়াইজ গোষ্ঠী অনুযায়ী করছেন। যেসব নেতারা আছেন তাদের মিসেসদের সঙ্গেও একটা বৈঠক করেছেন, গল্পগুজব করেছেন। এটা কিন্তু খুব ভালো, এই পয়েন্টটা কিন্তু খুব সাধারণ বিষয় নয়। এটা হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ, সেই অবস্থায় ছাত্রলীগের কমিটি তৈরি করে সেই কমিটির নাম প্রকাশ করে দেওয়া হচ্ছে, তাই না? এবং তার মানে এই সময়তেও কিন্তু বেশ কিছু ছাত্র, তারা কিন্তু ছাত্রলীগের কমিটিতে আসছেন এবং তাদের নাম প্রকাশ করলেও তারা কিন্তু আসছেন কমিটিতে। এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদিও সম্পূর্ণ কমিটি নয়, একটা টুকরো টুকরো করে জেলা ভিত্তিক কমিটি তৈরি হচ্ছে, পরে ন্যাশনাল কমিটিটা হবে। কিন্তু এই যে ছাত্রদের, এটা একটা টেস্ট কেস, পরীক্ষা করছে না হয়তো যে কিভাবে ছাত্ররা সংযুক্ত হতে চাইছে কি চাইছে না, তারা কারা। ধরুন এই লিস্ট তো আছে না, লিস্ট তো প্রকাশ্যে আছে, ছাত্রলীগের আপনি ওয়েবসাইট খুললেও পেয়ে যেতে পারেন, মানে কোন কোন জেলায় কমিটি তৈরি হয়েছে, কারা কারা আছে, তাদের নাম কি। এটা বুঝতে পেরেছি কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছাত্রলীগের কমিটি তো আমি ঠিক জানি না, চিনি না বলে বলতে পারবো না যে পুরনো কারা বাদ গেছেন, নতুন। আমি আওয়ামী লীগের নেতৃত্বে কিছু মানুষের হয়তো শারীরিক অসুবিধা থাকতে পারে, সেই ধরনের, তারা যদি অপারগ হন নাও থাকতে পারে, কিন্তু নতুন পুরনো মিশিয়েই একটা কোনো কাউকে মানে বাদ দিয়ে কিছু হচ্ছে এরকম কিছু নয়, কিন্তু নতুন পুরনো মিশিয়ে একটা কিছু কমিটি তিনি কথা ভাবছেন, এরকম আমি শুনেছি, সেরকম হয়তো হতে পারে। আমার কথার উত্তরও তো যা এসে তার মানেতেও, মানে অর্থ করলেও তাই দাঁড়ায়। না, আমার যেটা মনে হয়েছে বিজেপি নেতাদের বা শুভেন্দু অধিকারীদের একটা, তারা যেহেতু পশ্চিমবঙ্গে রাজনীতি করেন, তাদের ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধী যে শক্তিটা, সেই শক্তির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগসূত্র আছে আর কি। এবং সেই কারণে তার কাছে, সেই কারণে তিনি ওটা বলেছিলেন যে হাসিনাকে মানে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে, তিনি নিয়ে যাবেন ইত্যাদি। কিন্তু এটা তার পক্ষে, একটা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব না যদি না ভারত সরকার অনুমতি দেয়, সেটা কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এটাও ঘটনা যে শেখ হাসিনাই একমাত্র বিদেশি নেত্রী বলা যেতে পারে যিনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, যেটা বাংলাদেশের আর কেউ দেয়নি। শেখ হাসিনা তো বিবৃতি দিয়েছেন তাকে অভিনন্দন জানিয়ে তার জেতার পরে। তো নিঃসন্দেহে সেটার একটা সম্পর্ক, বা বিজেপি বা পশ্চিমবঙ্গে আওয়ামী লীগ, এটা ঘটনা যে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের মানুষ তাকে কিভাবে দেখেন সেটা তাদের বিষয়। ভারতে বঙ্গবন্ধু পরিবারের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। না, লিখিত পরিচয় নয়, সেটা 71 থেকে শ্রদ্ধা, সেটা রক্তের অক্ষরে লেখা শ্রদ্ধা, সেটা চিঠিতে লেখা নয়। এই মুহূর্তে কিছু সেরকম কিছু মানে জানা নেই, এরকম কিছু জানি না, এরকম কোনো এই মুহূর্তে পরিকল্পনা হচ্ছে ভারতের নতুন হাই কমিশনার যাবেন, তিনি গিয়ে পরিস্থিতি বুঝবেন, সেই অনুযায়ী রিপোর্ট পাঠাবেন সেখানে। তিনি রাজনৈতিক ব্যক্তি, তিনি ডিপ্লোম্যাট নন। তিনি ডিপ্লোম্যাটের ভূমিকা, রাজনৈতিক গ্রাউন্ড রিয়েলিটি সিচুয়েশন অ্যাসেস করবেন, করে সেখান থেকে তিনি রিপোর্ট পাঠাবেন কি অবস্থা, কি ধরনের। তবে এই মুহূর্তে তো ভারত সরকার সম্প্রতি খলিলুর রহমান যে এসেছিলেন, বোধহয় নিশ্চয়ই আপনারা জানেন যে খলিলুর রহমান যে জাতিসংঘের সভাপতি হলেন, তাতে ভারতও তাকে সমর্থন করে ভোট দিয়েছে, এবং পররাষ্ট্রমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়ে টুইট ও বার্তাও পাঠিয়েছেন। এবং তার সঙ্গে তার আগে তিনি যখন এখানে এসেছিলেন, তখন ভারত থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যাবতীয় দ্বিপাক্ষিক বিষয়গুলোর বৈঠক শুরু করা হোক। সেটা দেরি করছিলেন তারেক রহমান সরকার আমার মতে। এখন অনেক দেরিতে গঙ্গা চুক্তির বৈঠক, কারিগরি বিষয়ে বৈঠকটা হয়েছে সবে গত মাসে, কিন্তু অনেক দেরিতে হয়েছে। আর কারণ শুখা মরশুমের বৈঠক না হলে তো পানির নাব্যতা বোঝা যায় না, কতটা জল পানি প্রবাহ হচ্ছে। এখন বর্ষার সময় তো এমনি বন্যা হবে, ভারত এবং পশ্চিমবঙ্গের 2 জায়গায়, এবং বাংলাদেশেও হবে বন্যা, তাতে তো পানির পরিমাপ বোঝা যায় না। এটা তো জানুয়ারি থেকে মে, এটাই তো শুখা মরশুম। যাই হোক, তবুও হয়েছে। এরপরে এই সীমান্ত বৈঠক হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটাকে অগ্রাধিকার দিয়েছেন তারেক রহমান সরকার। নিঃসন্দেহে এটা ইতিবাচক দিক বলে আমার মনে হয়। এর ফলে অনেক সীমান্তের জট
সমস্যা খুলতে পারে। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা তাদেরকে ফেরানোটা এই মুহূর্তে ভারত সরকারের কাছে খুব একটা অগ্রাধিকার আছে বলে আমার মনে হয় না। তিনি যখন চাইবেন তিনি তখন যেতে পারেন। না, মিডিয়া থেকে তো বলে তিনি যাবেন না। তিনি ভারত সরকারকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে জানাবেন যে আমি এখন বাংলাদেশে ফিরতে চাই, তখন তারা ব্যবস্থা করবেন ফেরার। যেভাবে বাংলাদেশের বিমান নিয়ে এসেছিল সেভাবেই বাংলাদেশের বিমানকে আবার ডাকতে পারেন, আপনারা আসুন এসে নিয়ে যান, হ্যাঁ। সেটাও হতে পারে। সেটাও জানি না, সেরকম কোনো কিছু আলোচনা কিছু হয়নি কোথাও, মানে এই নিয়ে কোনো স্পেকুলেশন করার কিছু নেই। জি। খুবই ভালো বার্তা। 2020 সালে শেখ হাসিনা প্রথম এইটা এই সম্ভাবনাটার কথা ঘোষণা করেছিলেন যে আগামী 2026 সালে জাতিসংঘের সভাপতি পদ করবে বাংলাদেশি একজন। এটা শেখ হাসিনা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণাটা এতদিনে বাস্তবায়িত। যা ঘটছে বাংলাদেশে সবই তো শেখ হাসিনার করে দেওয়া। জানি না কেন পাঠাননি, বলতে পারবো না। ভবিষ্যতে প্রশ্ন করলে জিজ্ঞেস করবো কেন পাঠালেন না। এখন তো আমি জানি না। আমি যখন কথা বলেছি ওনার সঙ্গে ইন্টারভিউ নিয়েছি তখন তো এই ঘটনাটা ঘটেনি, এই ঘটনাটা ঘটেছে পরে, তাই না? এরকম কথায় কথায় তো ওনার সঙ্গে কথা বলা যায় না, সেরকম কোনো ব্যাপার না। এটা ব্যাপার নিয়ম হচ্ছে যে বাংলাদেশের যে কোনো অপরাধী তাকে ভারতের আদালতেও তাকে অপরাধী সাব্যস্ত করা হয়, তারপরে তাকে ফেরত দিতে হবে। অভিযুক্ত মানেই তো তাকে ধরে নিতে হবে তিনি অভিযুক্ত, তিনি তো অপরাধী নন। অপরাধ তো আদালতে প্রমাণিত হবে। আদালত যেদিন বলবে তিনি অপরাধী, তিনি অপরাধী। আজ পর্যন্ত তিনি নিরপরাধ, তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের বিচার চলছে। আর অভিযোগটা যেহেতু খুবই গুরুতর অভিযোগ, সেই কারণে তাকে আটক রাখা হয়েছে, সেই কারণে তাকে জামিন দেওয়া হয়েছে।